সবার মধ্যে এনার্জি আছে? আমরা ন্যারেশন ভালো মতো করবো তো? ঠিক আছে। আচ্ছা, ন্যারেশন সম্বন্ধে ধারণা তো আমাদের আছে, ঠিক আছে। কেউ বলতে পারবি ন্যারেশন সম্বন্ধে ধারণা? ন্যারেশনটা কি জিনিস কেউ এক কথায় বলতে পারবে? পারলে হাত তোলো, বলো। অর্ক বলো। একজনের কথা অন্যজনকে বলা। একজনের কথা অন্যজনকে বলা, ঠিক আছে। তো আমি এখানে আমার নোটসে যেটুকু এনেছি আমি সেই ভিত্তিতেই তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। তা না হলে আমি যদি বাইরের বেশি কথা বলি তাহলে ক্লাসটা বড় হয়ে যাবে। তো আমি সংক্ষিপ্তভাবে বাংলায় একটা কথা বলে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন রাহুল বলল আমি ভাত খাই। রাহুল বলল আমি ভাত খাই, যে আমি ভাত খাই কথাটা ইনভার্টেড কমার মধ্যে রইল। এবার এই কথাটা পাশের জন শুনে অন্যজনকে যখন বলবে তখন কি বলবে? আমি ভাত খাই বলবে? তখন বলবে সে ভাত খায়। ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, যারা বোঝেনি কোনো অসুবিধা নেই। এবার আমরা এটার মধ্যে দিয়ে সুন্দর করে জিনিসগুলো বুঝবো। সবার আগে দেখো ন্যারেশন কাকে বলে। ন্যারেশনটা কাকে বলে দেখো, কোন বক্তা মানে যে বলছে, বক্তা যখন অন্য কারোর বক্তব্যকে বিবৃত করে তখন সেই বক্তব্যকে ন্যারেশন বলে। এটা আমাদের মুখস্থ করার দরকার আছে স্যার? না, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। এটা জাস্ট একটু পড়ে রাখলাম, বুঝে রাখলাম, ব্যাস এইটুকুতেই যথেষ্ট। আমাদের এগুলো কিছু মুখস্থ করতে হবে না, আমরা জাস্ট বুঝবো। আমাদের পরীক্ষা এরকম দেবে না ন্যারেশন কাকে বলে লেখো, ন্যারেশন করতে দেবে। কিন্তু কাকে বলে গুলো না জানলে আমরা কাউকে কখনো শেখাতে পারবো না, বোঝাতে পারবো না। তো বক্তা যখন অন্য কারোর বক্তব্যকে বিবৃত করে তখন সেই বক্তব্যকে ন্যারেশন বলে। জাস্ট এইটুকু আমরা পড়ে রাখলাম, কিছু বুঝিনি, ঠিক আছে। আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝাবো। সবার আগে বুঝে নাও ন্যারেশন প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা ইনডাইরেক্ট ন্যারেশন। তোমাদের পরীক্ষার সময় দিতে পারে ন্যারেশন চেঞ্জ করো, অথবা বলতে পারে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করো, অথবা ইনডাইরেক্ট টু ডাইরেক্ট করো, এইরকম ভাবে বলবে। তোমাদের যদি ডাইরেক্টে দেয় তোমাদের ইনডাইরেক্টে করতে হবে, ইনডাইরেক্টে দিলে ডাইরেক্টে করতে হবে। পরিষ্কার? এইটুকু বুঝেছি, পরের পেজে যাই। আচ্ছা, এবার দেখো তো ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো তো আমরা পেলাম, এবার কোনটা কি জিনিস দেখো। এখানে যে লেখাটা আছে এই লেখাটা তোমরা নিজেরা বাড়িতে পড়ে নেবে, আমি লেখা পড়াচ্ছি না। আমি ওপর যেটুকু বোঝানো সেটুকু বুঝিয়ে বেরোবো, এবং পুরো পিডিএফটা তোমরা তোমাদের গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে লিখে নেবে, যেটা যা পড়ার পড়বে, না বুঝতে পারলে আমাকে বলবে, ঠিক আছে। সর্বাণী সেইড টু মি আই উইল গো। সর্বাণী আমাকে বলেছে আমি যাব। দেখো এবার এইখানে যে ডাইরেক্ট ন্যারেশন কোনটা, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশন আমি কি করে বুঝবো? ডাইরেক্ট ন্যারেশনে এরকম কমা ইনভার্টেড কমার মধ্যে কিছু কথা লেখা থাকবে, সেটাকে বলবে ডাইরেক্ট। তোমাকে পরীক্ষায় করতে দেবে, এই ডাইরেক্ট দিলে বলবে ইনডাইরেক্টে করো। তাহলে ইনডাইরেক্টটা কি? সর্বাণী টোল্ড মি দ্যাট হি উড গো। হয়ে গেল, ন্যারেশন চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সর্বাণী সেইড টু মি দ্যাট হি হবে না, এটা সি হবে, ঠিক আছে। তো এটা কেন সি হবে এগুলো আমি পরে বলছি, এখন আমি যখন যেটা বলছি তখন সেটার দিকে ফলো করো। আমি এখানে এটাই বোঝাতে চাইছি কোনটা ডাইরেক্ট আর কোনটা ইনডাইরেক্ট। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট, কেন? এটা কমা কমা তারপরে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, আর এখানে কোনো কমা ইনভার্টেড কমা নেই বা ইনভার্টেড কমা নেই, তাই তো। তো এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। আমরা বেসিক এটা তাহলে বুঝে গেলাম। যারা ন্যারেশনে কিচ্ছু বোঝে না তারা এইটুকু তো বুঝবে। এখনো পর্যন্ত যেটুকু করালাম, যারা ন্যারেশনের কিচ্ছু বোঝে না, আমি বারবার বলছি, তারা এইটুকু তো বুঝবে। এটাকে বলে ডাইরেক্ট স্পিচ, এটাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। এটাকে বলে ডাইরেক্ট ন্যারেশন, এটাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন। কি করে বুঝবো? ডাইরেক্টে ইনভার্টেড কমার ভেতরে জিনিস থাকবে আর এখানে ইনভার্টেড কমা থাকবে না, ব্যাস এইটুকু দেখে আমরা বুঝে গেছি। বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচে যে অংশটুকু নিজে বলে এবং তার ভার্বকে কি বলে? ভার্ব। তার ভার্বকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেটা কি জিনিস? দেখো এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, তাই তো। একটু আগে তো আমরা এটাই শিখলাম, ইনভার্টেড কমা রয়েছে। নিজে কোন কথাটা বলছি? এই কথাটা, এটা নিজে বলা হচ্ছে না? আই গো টু পার্ক, আই গো টু পার্ক নিজে বলা হচ্ছে। তো এইটার মধ্যে যে ভার্বটা রয়েছে, এই যে ভার্বটা, এই ভার্বটাকে কি বলবো? রিপোর্টিং ভার্ব। তো ন্যারেশনের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু জেনে রাখতে হবে, তাহলে কি হবে, করতে গেলে বা স্যার বোঝাতে গেলে বুঝতে পারবো। স্যার বললো রিপোর্টিং ভার্ব না, তার মানে এইটা। রিপোর্টিং স্পিচ না, তার মানে ওইটা। তো এই জন্য এইগুলো বেসিক জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে। তাহলে ইনভার্টেড কমার মধ্যে মানে আমাদের এইসব আমরা কিচ্ছু বুঝতে পারছি না, আমাদের এসব মুখস্থ করার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু বুঝতে পারছি না। আমরা বুঝবো ইনভার্টেড কমার মধ্যে
যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর যে কথাটা লেখা থাকবে এই কথাটা রিপোর্টিং স্পিচ। বোঝা গেল? এই যে আই গো টু পার্ক, এই যে কথাটা, এই কথাটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এই দুটো জিনিস ক্লিয়ার? আমি আবার রিভাইজ করছি, এখানে রিভাইজ করতে করতে না মুখস্থ হয়ে যায়। ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা থাকবে রিপোর্টিং ভার্ব, আর এই পুরো কথাটা রিপোর্টিং স্পিচ। এবার আমাদের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করতে হবে। এবার আমরা ধীরে 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 জিনিসগুলো জানবো, কি কি জিনিস জানলে আমি ন্যারেশনটা চেঞ্জ করতে পারবো। অনেকেই জানে অনেকেই পারে, কিন্তু নিখুঁত হয়তো সবার হয় না, এবার থেকে নিখুঁত হবে। এবার তো আমরা পুরো প্রথম থেকে ডিটেলসে শিখছি, এই ধৈর্যটা যেন আমাদের মধ্যে থাকে, আমাদের যেন ন্যারেশন করার সময় কারোর দিকে না তাকাতে হয়, কারোর দেখে না করতে হয়। এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, তাই না? ন্যারেশন চেঞ্জ আমি বললাম তো, ডাইরেক্ট দিলে ইনডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট দিলে ডাইরেক্ট করতে হবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমরা চিনি। আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, সে তাহারা থার্ড পারসন। আমি আমরা মানে আই উই, তুমি তোমরা মানে ইউ, আর সে তাহারা হি সি বা যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। আচ্ছা দেখো এবার কি বলছে, ফার্স্ট পারসন মানে এই যে জিনিসগুলো আই, মি, মাই, উই, আস, আওয়ার, মাইন, আওয়ার্স, ঠিক আছে? এই সমস্তটা কি হয়ে গেল, এগুলো সব ফার্স্ট পারসন। এবার ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। স্যার এটা কি জিনিস? অনেকে যারা জিনিসটা জানে না তারা বলবে স্যার এটা কি জিনিস, আমি নিজে এক্সাম্পলের মধ্যে দিয়ে বলবো কি জিনিস, আমি সংজ্ঞা মুখস্থ করাবো না। শুধু এখন আমরা এইটুকু জানবো যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, আর থার্ড পারসন কি হয়, কোনো পরিবর্তন হয় না। এই যে কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। এখানে তাই লেখা আছে সেকেন্ড পারসনে কি কি জিনিস থাকে, ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পারসনে কি কি থাকতে পারে, হি, সি, হিম, হিজ, হার। রহিমের মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে কোনো নাম। আমরা তাহলে এই তিনটে জিনিস ক্লিয়ার করতে পেরেছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। অনেকে বলে আমার স্যার গুলিয়ে যায় এটা, আর যেন না গোলায়। ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। এবার স্যার কোথায় বসবে, এটা কোথাকার কথা তুমি বলছো? চলো এবার আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসটা দেখব। দেখো কি বলা হচ্ছে, দ্য ওমেন সেইড উই আর ডিসকাসিং আওয়ার প্রবলেম। এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে দেখো আমরা এখানে দেখতে পেয়েছি উই, তাই না? আবার যখন ন্যারেশনটা চেঞ্জ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এই যে পরিবর্তনটা, এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এটা কি করে বুঝবো, এটাই তো আমরা একটু আগে শিখলাম। আমরা সমস্ত কিছুর দিকে তাকাবো না কিভাবে ন্যারেশনটা চেঞ্জ হয়েছে, সব কিচ্ছু না। আমি স্টেপ বাই স্টেপ যখন যে পয়েন্টটা বোঝাবো তখন সেই পয়েন্টটাই আমি বলবো, তোমরাও শুধু সেই পয়েন্টটার দিকেই তাকাবে, এবং এক্সাম্পল তো আমাকে ন্যারেশনের মধ্যে দিয়েই দেখাতে হবে। এখন আমি যেটা দেখাতে চাইছি, প্রোনাউনের যে পরিবর্তনটা হচ্ছে সেটা আমরা ভালো করে বুঝবো। তাহলে ছিল উই, হয়ে গেল দে। এবার এটা কেন হলো, কিভাবে হলো, তো এটাই আমরা দেখবো। আমরা একটু আগে কি বললাম, ফার্স্ট পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী। তাহলে স্যার সাবজেক্ট অবজেক্ট কোথাকার কথা বলছো, সেটা হচ্ছে ইনভার্টেড কমার আগে যে পার্টটা থাকে। ইনভার্টেড কমার আগে যে একটা পার্ট থাকে, সেই পার্টের শুরুতে যে থাকে সে সাবজেক্ট হয়, আর শেষে যে থাকে সে অবজেক্ট হয়। বোঝা গেল? এই সাবজেক্ট অবজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে। এবার সব ক্ষেত্রে অবজেক্ট নাও থাকতে পারে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবজেক্ট আমাদের ধরে নিতে হবে, বুঝে নিতে হবে, সেটা আমরা করতে করতে সব শিখে যাব। তাহলে এই যে ইনভার্টেড কমার বাইরে যে পার্টটা রয়েছে, এই পার্টের সাবজেক্ট তাহলে কোনটা, দ্য ওম্যান, দ্য ওম্যান সেইড, দ্য ওম্যান সেইড। কে বলছে, ওমেনটা বলছে, ওমেন, ওম্যান নয়। ওমেন মানে অনেক কটা মহিলা, তাহলে মহিলাগুলো বলছে, বলাটা মহিলাদের দ্বারা হচ্ছে, মহিলাগুলো কাজ করছে, তাহলে মহিলাগুলো হয়ে গেল সাবজেক্ট। কাদেরকে বলছে, নেই, আমাদের জানার দরকার নেই, নেই নেই। আচ্ছা তাহলে এবার এইখানে কি আছে, উই। হ্যাঁ, তাহলে উই হচ্ছে ফার্স্ট পারসন অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে উই কার দিকে তাকাবে, সাবজেক্টের দিকে তাকাবে, সাবজেক্টকে জিজ্ঞাসা করবে তুমি কে,
ও বলবে আমরা হচ্ছে মহিলারা, তাহলে মহিলারা মানে কি প্লুরাল হয়ে গেল, তাহলে প্লুরাল হয়ে গেলে আমরা উইটাকে চেঞ্জ করে দে করব। এখানে মহিলাগুলোর জায়গায় যদি পুরুষ থাকতো অনেক কজন, একই জিনিস ঘটতো, দেই হতো। তাহলে সাবজেক্ট যদি অনেকে হয় তাহলে আমরা দে বসাবো যদি উই থাকে। ব্যাস এইটুকুই আমরা এখন বুঝবো, তারপরে পরের স্টেপে গিয়ে আরো যা যা বোঝার আমরা বুঝবো। আমি চাইছি যারা একদম পারে না, একদম বোঝে না, তারা যেন আজকে অন্তত এই দুটো ক্লাসে যেন ন্যারেশনটা বুঝে যায়। আর যাদের এখনো মনে হচ্ছে না আমি শিখবো না, আমার জীবনের লক্ষ্য একটাই, স্যার পড়াবে আমি পড়া শিখবো না, স্যার কিছু শেখাবে আমি শিখবো না, পড়াশোনায় ভালো নম্বর পাবো না, এটাই আমার জীবনের লক্ষ্য, তাদেরকে আমি কিছু করতে পারবো না, আমার চোখে যাদের ভাসবে আমি তাদেরকে ঘর থেকে বের করে দেবো। তোমাকে এবার শিখতেই হবে, এবার ন্যারেশন দুটো ক্লাসে আমাকে শিখতেই হবে, পরীক্ষা যেন একটা নম্বরও ন্যারেশনে না কাটে। আমি যখন প্র্যাকটিস সেট দেবো যেন এমনটা না হয় স্যার আমি পারিনি, আমি এখন স্যার বলছে আমি দেখে দেখে লিখবো। তোমাকে মাথা তোমার খাটাতেই হবে। আর যার জীবনের লক্ষ্য আমি পরীক্ষায় কম নাম্বারই পাবো, ওটাই আমার লক্ষ্য, তাকে আমি চিহ্নিত করবো, ঘর থেকে বের করে দেবো। অল্প কজন হলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেটুকু যে কজন করে ভালো মতো শিখবে, আর কোথাও প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, এমন কোনো ব্যাপার নেই যে আমাকে জিজ্ঞাসা করা যাবে না, নির্দ্বিধায় জিজ্ঞাসা করা যাবে। আমি আমার 100% পরিশ্রম করে তোমাদেরকে পড়াতে চাইছি, তোমরাও তোমাদের 100% অ্যাটেনশন দেবে, এটাই আমি আশা করব। তাহলে এই পরিবর্তনটা আমরা বুঝলাম। হ্যাঁ, এইখান থেকে আর কিছু আমার বোঝার নেই। হ্যাঁ, তো আমরা যখন বাড়িতে পুরোটা নোট করব তখন কিন্তু আমরা একটু মার্ক করে নেবো যে স্যার কি বলছে, সেই জায়গাগুলো একটু মার্ক করবো। বাকি কিছু আমাদের তো মুখস্থ করার দরকার নেই, আমরা অর্ধেক অর্ধেক লিখতেও পারি, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা দেখো, অনু সেইড টু বর্ণালী আই ক্যান। দেখো এখানেও ঠিক তাই ছিল, এখানে কি, এখানে ছিল আই, তাই না, আর এখানে হয়ে গেল কি সি, এই যে পরিবর্তনটা। তাহলে আই কাকে দেখবে, আই তো খুঁজবে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে অনু, অনু বলছে আমি তো মেয়ে, যদি মেয়ে হয় তাহলে তার পরিবর্তে সি হবে, যদি ছেলে হয় তার পরিবর্তে হি হবে, যদি প্লুরাল হয় তার পরিবর্তে দে হবে। এই বেসিক জিনিসগুলো বুঝতে অসুবিধা অসুবিধা নয়। তাহলে এইটুকু আমরা বুঝেছি এই দুটো থেকে। আচ্ছা, এবার দেখো, এবার এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে। আমরা কিন্তু সমস্ত কিছু, কিন্তু কিছু তো ব্যতিক্রম থাকে সব ক্ষেত্রে, সবই শুধুমাত্র রুলস এর বাধা ধরা নিয়মে হয় না, কিছু জিনিস একটু আলাদা হয়, যার জন্য কিছু সেন্টেন্স আমরা ভাবি এইভাবে হবে কিন্তু হলো না কেন, ওইগুলো আমাদেরকে জানতে হবে। এটা রিপোর্টিং স্পিচ হবে। হ্যাঁ, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট উই যদি মানব জাতিকে নির্দেশ করে, আগেরটা আমরা রিপোর্টিং পড়েছি তো না রিপোর্টেড পড়েছি, রিপোর্টিংই তো। হ্যাঁ, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট উই যদি মানব জাতিকে নির্দেশ করে, বা বক্তা এবং যাকে উদ্দেশ্য করে বলা হয় তাদের দুজনকে বোঝায়, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে অপরিবর্তিত রাখবো জিনিসটাকে। আমাদের স্যার মুখস্থ করার দরকার নেই, আমরা পড়লাম, জাস্ট পড়ার দরকার পড়েছি, সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসটা বুঝবো। সেন্টেন্সে দেখো কি পাচ্ছি আমি, এখানে পাচ্ছি মাই গ্র্যান্ডফাদার সেইড উই উইল অল ডাই। এখানে কি আছে, উই, কোন পার্সন, ফার্স্ট পার্সন, কাকে ফলো করবে, সাবজেক্টকে, সাবজেক্টকে মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদারের পরিবর্তে কি বসা উচিত, হি বসা উচিত, কিন্তু আছে কি উই, এই ব্যতিক্রমটা জানতে হবে। এখানে উই ছিল আগের বার, উই এর পরিবর্তে আমরা দে লিখেছিলাম, এখানে উই কেন লিখছি, এখানে কি বলা হচ্ছে, উই যদি মানব জাতিকে বোঝায়, মানব জাতি, ঠিক আছে। দেখো এখানে বলছে মাই গ্র্যান্ডফাদার, বাংলা মানেটা বোঝার চেষ্টা করি, মাই গ্র্যান্ডফাদার সেইড উই উইল অল ডাই, আমার গ্র্যান্ডফাদার বলে আমরা সবাই মরে যাব, পুরো মানব জাতিকে বলছে একদিন তো আমরা সবাই মরে যাব, তাই এখানে উইটা উই থাকলো। এই নিয়ে বাকি কোনো কনফিউশন থাকলে আমরা প্র্যাকটিস সেটা তো পাবো, তখন সেগুলো বুঝে নেবো। ঠিক আছে, এখন আর আমি এই নিয়ে বেশি কিছু বলছি না। আর একটা সেন্টেন্স দেখো, মাই ফ্রেন্ড সেইড টু মি উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। দেখো এখানেও উইটা পরিবর্তন হয়ে কিন্তু উই থাকলো, কেন, কারণ আগেরটায় কিন্তু দুটো কথা বলা হয়েছিল, একটা মানব জাতি, আর একটা হচ্ছে যে বলছে সে এবং যাকে বলছে তাকে, দুজন মিলে যদি একই ব্যক্তি, মানে দুজন মিলে যদি কোনো একটা কিছু বলে তখন উইটা উই থাকবে। কি বললেন স্যার, দেখো মাই ফ্রেন্ড সেইড টু মি, আমার বন্ধু আমাকে বলছে। হ্যাঁ, কি বলছে,
উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের প্যারেন্টসকে আমাদের রেসপেক্ট করা উচিত। তার মানে আমার ফ্রেন্ড বলছে আমার ফ্রেন্ডেরও তো উচিত এবং আমারও উচিত। তাহলে এই উই এর মধ্যে কিন্তু আমার ফ্রেন্ডও আছে এবং আমিও আছি, দুজনই আছি, তাই উইটা উই থাকলো। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবো। যদি মানব জাতি হয় আর যে বলছে এবং যাকে বলছে দুজনকেই যদি উই এর মধ্যে বোঝায় তাহলে উইটা উই থাকবে। ব্যাস এইটুকু আমরা জেনে নিলাম। বাকি আমি আবার বলছি কিছু কিছু ডাউট থেকে যাবে, সেগুলো আমরা প্র্যাকটিস সেটে সলভ করব করতে করতে, ওগুলো কোনো প্র্যাকটিস সেট ছাড়া সলভ হবে না। রিপোর্টিং এগুলো একটু আমরা ঠিক করে নেব, ক্লিয়ার? এবং পরেরটা তো আমাদের রিপোর্টিং হবে, এগুলো আমি একটু ঠিক করে দিই, নাহলে যারা বাড়িতে গিয়ে লিখবে ভুল হয়ে যাবে। রিপোর্টিং এবং কথাটা সবাই মনে রাখবে কিন্তু, যে আমি কোনটা চেঞ্জ করলাম সেই চেঞ্জটা কিন্তু নিজেকে করতে হবে। তাহলে রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং এইসব গোলানোর দরকার নেই, এগুলো তো রুলস পড়ছি ঠিক আছে, আমাদের তো এসবের দরকার নেই। আমরা দেখবো ইনভার্টেড কমার ভেতরে আর বাইরে কি আছে ব্যাস, কিন্তু জিনিসটা নোট করে রেখে দেওয়া দরকার, তাই জাস্ট এভাবে লিখছি। আমরা লিখে নেব, কিন্তু আমাদের কিন্তু যখন রিভাইজ করবো আমাদের এইসব জিনিস এত পড়তে হবে না। আমরা দেখবো এইখানের কাহিনী কি বলছে সেই অনুযায়ী আমরা আমাদের এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। আমাদের এইসব মুখস্থ করে রাখতে হবেই না, সেগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে কি বলা হচ্ছে, এবার দেখো সমীরণ, এই যে ইনভার্টেড কমার ভেতরে সমীরণ। আমরা প্রথম সেন্টেন্স, হ্যাঁ আচ্ছা আচ্ছা সামিরা সামিরা সামিরা, ঠিক আছে। তো আমরা প্রথম সেন্টেন্সে কি পেয়েছিলাম, প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে আমি ইনভার্টেড কমার ভেতরে কাকে পেয়েছিলাম, কার মনে আছে? হ্যাঁ উই পেয়েছিলাম ফার্স্ট পারসন, পরে আমি পেলাম ইউ সেকেন্ড পারসন, এবার পাচ্ছি কোনো একটা নাম, নাম মানে সেটা হচ্ছে থার্ড পারসন। ব্যাস, তাহলে দেখো এই যে সামিরা সামিরা সামিরাই রইলো, সামিরার পরিবর্তে হি সি দে কিচ্ছু আসলো না। ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, থার্ড পারসন যা আছে তাই থাকবে। কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স অসম্পূর্ণ থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স অসম্পূর্ণ থাকে, তখন আমরা কিভাবে করব দেখো, তখন আমরা ফার্স্ট পারসন হিসেবে আই এবং মি কে ধরে নেব। কি জিনিস স্যার? চলো এক্সাম্পল, সি সেইড লায়ার, সে বলল লায়ার, লায়ার মানে কি? এটা ইংলিশে গালি, তুমি সবসময় মিথ্যা কথা বলো। আচ্ছা ঠিক আছে, এটা বাংলায় বললে মৃত্যুক কথাকার, হালকা ভাবে নিল, ইউ আর এ লায়ার, তখন আবার গভীর ভাবে নিতে হবে। মানে গালিটাকেই তুমি কিভাবে দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে গালিটা ভারী হবে নাকি হালকা হবে। আচ্ছা দেখো, তাহলে এইখানে দেখো লায়ারটা কিন্তু লায়ারই রইলো। এই যে এই সেন্টেন্সটাকে কি বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে তো, এগুলোকে আমরা জানি তো। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা সেন্টেন্সের যে 5টা প্রকার, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, এগুলো সব করেছিলাম তো, পড়েছিলাম তো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই যে এই চিহ্নটা থাকে, এইটা ওয়াও দিয়ে একটা এক্সক্লেমেটরি চিহ্ন চলে আসলো, উল্টো আই, এগুলো সব হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি এই যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা যেমন আছে তেমনই শুধু লিখেছি, শুধুমাত্র এখানে আমি এখানে একটা মি বসিয়ে দিলাম, যেটা আমার এখানে ছিল না, কিন্তু এখানে আমি লিখলাম। কেন লিখতে হলো? সেন্টেন্সটা পড়ে বোঝো। সি সেইড লায়ার, সে বলল লায়ার, সে বলল লায়ার, কাকে বলবে? আমাকেই তো বলবে, যেটা আমি শুনেছি তাই তো সে আমাকেই তো বলছে। তখন আমি কি করব? অবজেক্ট হিসেবে মি কে বসিয়ে দেবো। পরের সেন্টেন্স দেখো, সি সেইড কনগ্রাচুলেশন, তাই তো? তাহলে এখানে দেখো সি কনগ্রাচুলেটেড মি, সে কাকে কনগ্রাচুলেট করছে? আমাকেই করবে। তাহলে এখানে মিটা আগে ছিল, এখানে মিটা পরে। কেন হলো? সে বলছে আমাকে লায়ার, আর সে কনগ্রাচুলেট আমাকে করছে। এগুলো সেন্টেন্স অনুযায়ী করতে করতে কিছু জিনিস প্র্যাকটিস হয়ে মুখস্থ হয়ে যাবে, এভাবে আমরা করে যাব। এইভাবে এই ছোট্ট ছোট্ট এগুলো হচ্ছে কিছু মানে এক্সেপশনাল কিছু জিনিস, ঠিক আছে? মেন যেগুলো জিনিস সেগুলো আমরা কিছুটা শিখেছি, বাকি আরো আমরা শিখবো। আচ্ছা এবার আমরা সেন্টেন্স অনুযায়ী কিছু জিনিস বুঝে নেব, সেন্টেন্স অনুযায়ী কিছু জিনিস বুঝে নেব। এই যে সেন্টেন্সের যে প্রকারভেদ, একটা হয় অ্যাজার্টিভ সেন্টেন্স, কেউ কেউ কথা বলছে শুনতে পাচ্ছি। 10:30 আর 10 মিনিট আছে, একটু মন দিয়ে সবাই দেখো। এটা কি পেলাম? অ্যাজার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, আরো আছে দেখো অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো নিচু ক্লাসের 5 প্রকারের সেন্টেন্সের ভাগ।
আমি নিচু ক্লাস, এরপরে যারা গ্রামার করতে আসবে তাদেরকে আমি এই জিনিসগুলো শেখাই। তো 5 প্রকারের সেন্টেন্স, যারা নিচু ক্লাসে গ্রামার ঠিকঠাক করেনি তাদের বেসে তো এই জায়গাগুলো সমস্যা আছে, এগুলোকে একটু ক্লিয়ার করতে হবে। আমি ওদেরকে যে ক্লাসগুলো করাই ওগুলো আমি ইউটিউবে আপলোড করি, ওই ক্লাসগুলো একটুখানি সবাইকে দেখে নিতে হবে যাদের বেস দুর্বল আছে। তাহলে বেসটা স্ট্রং হলে কি হবে, 10 তলা 20 তলা বিল্ডিংটা খুব সুন্দর হবে, ভূমিকম্পে ভেঙে পড়বে না। এবার দেখো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, ন্যারেশন চেঞ্জের মধ্যে অনেক কিছু জিনিস আছে, এগুলো প্রত্যেকটা জিনিস ভালো করে ফলো করতে হবে, তাহলে আমরা পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই সেই সেন্টেন্স গুলোতে আমরা সেইস টু দেখতে পাবো, সে টু দেখতে পাবো, সেইট টু দেখতে পাবো, ঠিক আছে? তখন আমরা কি করব, যদি সেইস টু দেখি তখন আমরা টেলস করে দেব, যদি সে টু দেখি তাহলে আমরা টেল করব, আর যদি সেইট টু দেখি তাহলে আমরা টোল্ড করব। স্যার তাহলে কি এটা মুখস্থ করতে হবে? কেন মুখস্থ করতে হবে? সেইস টু, টুটা উঠে যাবে, টেল চলে আসবে। এবার যেহেতু এখানে সেইজ এর লাস্টে এস ছিল, তাই এখানে টেলের লাস্টে এস চলে আসলো, টেলস। এটাও তাই, দেখো সে আছে লাস্টে এস নেই, তাহলে এখানে শুধু আমি টেল বসিয়ে দিলাম, লাস্টে এস দিলাম না, টু তো থাকবে না। আর সেইট টু, সেইট টুটা চেঞ্জ হয়ে টোল্ড হবে, ব্যাস। এই তো সাধারণ জিনিসটা আমরা মনে রাখবো। আচ্ছা, এটা তো গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এইসব আমরা দেখতে পাই, সব জায়গায় তো দেখতে পাই না স্যার, আমরা জানি তো, আমরা তো করেছি অনেক ন্যারেশন, বুঝে করি বা না বুঝে করেছি, দেখতে তো পেয়েছি এই জিনিসগুলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি পাবো, একই জিনিস, এই জিনিসগুলো আমরা পেতে পারি। তখন কিন্তু আমরা আর এইগুলো করব না, তখন এগুলো করলে কিন্তু হবে না, হবে তখন আমরা কি করব, আস্ক, আস্ক আর আস্কড। তাহলে স্যার মুখস্থ করব, কেন মুখস্থ করব? ইন্টারোগেটিভ মানেই হচ্ছে প্রশ্নবোধক, তাই তো? প্রশ্নবোধক, তা প্রশ্নবোধক মানে আস্ক আসবে। এবার দেখো এখানে কি ছিল, এস ছিল, তাই আমি আস্কের শেষে এস বসিয়ে দিলাম। এখানে এস আছে, নেই, তাই এখানে দিলাম না। আর এখানে সেইট টুটা চেঞ্জ হয়ে আস্কড হবে, এটা মুখস্থ করে বসে থাকবো। মুখস্থ করতে যাবে না, দুটো করলে 3 নম্বরটার মুখস্থ করতে না, অটোমেটিক হয়ে যাবে। বুঝেছি? তাহলে এটা এই দুটো গেল, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ। এবার যেটা আসছে সেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও যদি এই জিনিসগুলো আসে, সেইস টু, সে টু আর সেইট টু, কি করব আমরা, সেইস টু যদি আসে লাস্টে যদি এস, দেখো এখানেও তাই, লাস্টে এস চলে আসলো, কিন্তু জিনিসটা কি হবে, রিকোয়েস্ট, রিকোয়েস্ট কথাটা আসবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে প্লিজ দিয়ে আসে। বুঝতে পেরেছি কি বলছি, প্লিজ দিয়ে আসে, তো সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট কথাটাকে রাখবো। এবার দেখো সেইট টু থাকলে আমরা রিকোয়েস্টেড করে দেবো, আর বাকি দুটোর ক্ষেত্রে কি, এখানে যেহেতু এস ছিল এখানে এস বসাবো, এখানে এস নেই, এখানে এস বসানোর দরকার নেই। বুঝে বুঝে করলে কিছু মুখস্থ করতে লাগে, কনসেপ্ট একই জিনিস, একটু জাস্ট বুঝতে হবে। আচ্ছা, এছাড়াও কিন্তু তোমাদের কিছু ক্ষেত্রে, সব জায়গায় তো প্লিজ থাকে না, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আদেশ করাও বোঝায়, সেক্ষেত্রে আমরা অর্ডার, অ্যাডভাইস, আদেশ বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে, ঠিক আছে, বলা বোঝাতে পারে, সেই অনুযায়ী আমরা কিছু ক্ষেত্রে চেঞ্জ করবো। এগুলো রুলস এর আওতায় অত ওরম ভাবে আনা যায় না, ওগুলো প্র্যাকটিস করতে করতে আমরা দেখে নেবো। আচ্ছা, এবার অপটেটিভ সেন্টেন্স দেখো, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও একই, যদি সেইস টু, সে টু, সেইট টু থাকে, যদি অপটেটিভ বোঝায় মানে প্রার্থনা করা বোঝায় বা উইশ করা বোঝাচ্ছে, তখন আমরা কি করবো, প্রার্থনার ক্ষেত্রে একই ব্যাপার, এখানে লাস্টে এস ছিল, এস বসিয়ে দেবো, এখানে এস নেই, এখানে এস বসানোর দরকার নেই, আর এখানে সেইট টুটা হয়ে যাবে প্রেইড। হ্যাঁ, তাহলে অপটেটিভ সেন্টেন্স যেখানে প্রার্থনা করা বোঝাবে সেখানে কিন্তু আমরা প্রে ব্যবহার করবো, প্রে, প্রে করা। তাহলে প্রে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র এখানে এস ছিল বলে প্রেইজ, এস নেই, আর এখানে সে টু থাকলে আমরা কি করব, প্রেইড করে দেবো। আগের বার যেমন টোল্ড করলাম, তার আগের বার যেমন আস্কড করলাম, ঠিক আছে? কোনটা, সরি এইটা না, এই সেইট টু, হ্যাঁ সেইট টু, সেইট টুর ক্ষেত্রে দেখতে দেখতে ভুল হয়ে গেছে, দেখো তো জিনিসটা একই, আমি যেটা বলতে চাইছি যে এটার জন্য আমরা এইটা করব, এইটার জন্য আমরা এইটা করব, আর সেইট টু থাকলে আমরা প্রেইট করব, ঠিক আছে? আর কিছু ক্ষেত্রে উইশ করা বোঝালে আমরা উইশড করে দেবো, যদি শেষে এস থাকে তবেই এসটা থাকবে, এস না থাকলে এস থাকবে না, আর যদি এই পরিবর্তনটা হয় তাহলে এটা করে দেবো, যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এবার লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি করব, ভালো করে বোঝো। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও তো একই ব্যাপার, সেইজ, সে, সেইড এসব থাকতে পারে, তখন আমরা যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, কি করে বুঝবো এক্সক্লেমেটরি সেন্টেন্স, লাস্টে
এক্সক্লেমেটরি চিহ্নটা থাকবে, সেক্ষেত্রে আমরা এক্সক্লেম ওয়ার্ডটাকে আনবো, এক্সক্লেম। হ্যাঁ, একই কনসেপ্ট, এস আছে এস বসিয়ে দেবো, এস নেই এস বসাবো না, এবার আমি গোলাবো না, আগেরটা গুলিয়ে গেছিল কোনটার সাথে কোনটা। আর এখানে কি আছে, সেইড, এখানে এক্সক্লেইমড, এই যে ডি আছে লাস্টে, তাই এখানে ইডি বসিয়ে দিলাম। ঠিক আছে, তবে এটা বুঝতে হবে, এই যে উইথ জয় অথবা সরো, এইটা কিন্তু লিখতে হবে, এটা অনেকে বুঝবে না। শুধু এক্সক্লেমস বা এক্সক্লেম শুধু নয়, এক্সক্লেমস উইথ জয় অথবা এক্সক্লেমস উইথ সরো, এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো। এই যে আগের সেন্টেন্সে অপটেটিভ সেন্টেন্সে পেইড টু থাকলে প্রেজ বা উইশ হবে, তাহলে তো শেষ থাকলে উইশ হতে পারে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে উইস হবে, ওটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে। ওগুলো যতক্ষণ না সেন্টেন্স আসছে ততক্ষণ আমি ওগুলো ভালো করে বলতে পারছি না, ওগুলো সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা শিখবো, আমরা প্র্যাকটিস সেট করবো। তো সবাই বুঝতে পারছে? এদিকে এদিকে সবাই ধৈর্য হারালে হবে না। আমি এখানে বলতে চাইছি উইথ জয় এটা একটা ফ্রেজ, উইথ সরো এটা একটা ফ্রেজ, এই দুটোর আগে যুক্ত হবে এক্সক্লেমস অথবা এক্সক্লেম অথবা এক্সক্লেমড। আচ্ছা, এবার আমাদের বাদবাকি যেটুকু রয়েছে সেটুকু আমরা খাতায় লিখে নেবো, আমি একটু পরেই দিচ্ছি। আর দেখি পিডিএফটা, আমি তোমাদের যে পিডিএফটা থেকে পড়ানি সেখানে ন্যারেশনের এই রুলস রয়েছে, এই যে এই কটা জিনিস রয়েছে। ঠিক আছে, এখানে এই জিনিসগুলো তো রয়েছেই, তার সাথে আরো কিছু এক্সট্রা রয়েছে। আমরা বাড়িতে গিয়ে এই জেরক্সের সাথে মিলিয়ে দেখবো কোনগুলো এই জেরক্সে নেই, সেগুলো আমরা খাতায় লিখে নেবো। ঠিক আছে, এই যে এখানে যেটুকু দিয়েছি এইটুকুই 80% ক্ষেত্রে আসে, বাকি 20% ক্ষেত্রে এমন হতেই পারে এইগুলো লাগতে পারে। মানে আমরা 80-20 প্রিন্সিপালকে ফলো করব। 80% প্রশ্ন যে মানে সিলেবাসের যে 20% অংশ থেকে আসে সেটা আমরা সবার আগে ভালো করে বুঝবো, বোঝা গেল? তো সেইটা হচ্ছে আমাদের এই ছোট্ট পিডিএফটা। তো এটা সবাই নিয়ে নেবে যার কাছে নেই, ঠিক আছে? যার কাছে নেই এটা নিয়ে নেবে, আর এটা থেকে ফলো করবে, এখানে যেটা আর কি এইখানে নেই সেইগুলো তোমরা খাতায় লিখে নেবে। তাও আমি পড়ে দিচ্ছি, এখানে কি আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এইরকম আসবে, নাও ওয়ার্ডটা চলে আসলো, তখন আমরা কি করব? দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, যদি এগো থাকে বিফোর, হেন্স থাকলে দেন্স, হাইদার থাকলে দাইদার, আর দাস থাকলে সো হতে পারে ইন দ্যাট ওয়ে। এই যে নতুন নতুন গুলো আমরা লিখে নেবো, আমি সেন্টেন্সের মধ্যে দেখিয়ে দেবো। আর যারা নতুন ন্যারেশনটা এর আগে যারা জানে না তারা হয়তো ভাববে এগুলো কি ওয়ার্ড, কোথায় আসে। আমরা ন্যারেশন চেঞ্জে এই সেন্টেন্স গুলো পাবো, নাও থাকবে সেই জায়গায় যখন চেঞ্জ করবো নাওটা নাও থাকবে না, তখন দেন করে দেবো। কাম থাকলে গো। কারোর কিছু কি সমস্যা হয়েছে? যেমন ভাবে ছিলাম এতক্ষণ তেমন ভাবেই থাকবো, এটা হচ্ছে শেষের টাইম। শুরু আমরা ভালোভাবে করেছি, শেষটাও ভালো করে বেরোবো। তোমাদের থেকে বেশি তারা আমার পরের ক্লাস পড়ানো রয়েছে, তাই সবার আগে আমি ছাড়ার চেষ্টা করবো, আর সেটার জন্য সবাইকে এখন চুপ করে থাকতে হবে। কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, লাস্ট নাইট অথবা উইক থাকলে আমরা দ্য নাইট বিফোর, দ্য বিফোর নাইট। ঠিক আছে, দ্য প্রিভিয়াস নাইটও তো আমরা করেছি, তাই তো? ওরকম ভাবে করতে পারি। যদি উইক থাকে আমরা ওইটা জাস্ট নাইটের জায়গায় উইক করে নেবো, এইভাবে চেঞ্জ গুলো করবো। নেক্সট ডে, উইক, ইয়ার থাকলে কি হবে সমস্তটা লেখা আছে। তারপরে এই যে এখানে থাকলে এটা কি হবে আমি সব লিখে দিয়েছি, নেক্সট ডে থাকলে দা ফলোইং ডে, ঠিক আছে, নেক্সট উইক থাকলে দা ফলোইং উইক। পুরো পিডিএফটা গ্রুপে দেওয়া হবে, সবাই লিখে নেবে। বারবার কেন রিপিট করি, কিছু জন 1000 বললেও বোঝে না, তাদের আমি চেষ্টা করি 1001বার বললে লাস্ট একবার হয়তো মাথায় ঢুকতে পারে, ওই 1 নম্বর বারের জন্য আমি বারবার বলে যাই। পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশনের মধ্যেও দিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন থেকে তোমরা পাবে না, তোমরা নিজেদের গ্রুপ থেকে পাবে। গ্রুপ থেকে পেয়ে খাতায় লিখবে, পরের সপ্তাহে আমি আগেই চেক করবো এটা সবাই খাতায় লিখেছে কিনা। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই হলো। আমরা ন্যারেশনের আজ কিন্তু অর্ধেকটা করেছি, পুরোটা হয়নি। পরের দিন আমরা টেন্স অনুযায়ী ন্যারেশনের পরিবর্তন দেখবো, যে প্রেজেন্ট টেন্সে হলে আমরা কিভাবে করবো, পাস্ট টেন্সে হলে কিভাবে করবো, দিয়ে পরের দিনই ন্যারেশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে?
সবার ক্লাস ভালো লেগেছে? শীতের সকালে এই যে এতজন তোরা এসেছিস, আমি ভীষণ খুশি। ঠিক আছে, এই শীতের সকালে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এই কুয়াশার মধ্যে এসেছি। মানে বারবার আমি একটাই কথা বলি, আমরা কিন্তু আর 5 জনের মতো সাধারণ নই, আর আমরা কিন্তু আর 5 জনের মতো সাধারণ কোথাও পড়াশোনা করি না। এই গুরুত্বটা যতক্ষণ না দিবি ততক্ষণ এর ফিলিংসটা আসবে না।